আচ্ছা, গত ক্লাসে আমরা 17-18 লেকচার মেবি শেষ করেছি, তাই না? জি। আজকে 19-20 লেকচার যেটা সেটা আমরা শুরু করব। আচ্ছা, 19-20 লেকচারে দেখেন শুরুতে বলা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি। কথা শুনতে সমস্যা হলে আমাকে রেসপন্স করবেন। তো ডেফিনেশন আকারে এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য টাইপ m plus n dy dx where m and n are functions of x and y or constants is called a differential equation of first order first degree. তো বেসিক্যালি আমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে স্ট্রাকচার সেটা ডিসকাস করেছিলাম। আর ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার এবং ডিগ্রি ডিসকাস করতে গিয়ে আমরা বলেছিলাম যে হাইয়েস্ট ডেরিভেটিভ যেটা, সেই হাইয়েস্ট ডেরিভেটিভটাকে আমরা বলেছি অর্ডার, এবং হাইয়েস্ট ডেরিভেটিভের যে টোটাল পাওয়ার সেই পাওয়ারটাকে আমরা বলেছিলাম ডিগ্রি। তো দেখেন এখানে যে dy dx দেওয়া আছে, তো এটা একটা ডিফারেন্সিয়েশন, সুতরাং এর অর্ডার হচ্ছে 1 এবং টোটাল dy dx এর উপরে পাওয়ারও হচ্ছে 1, সুতরাং এর ডিগ্রি হচ্ছে 1, যার কারণে বলা হচ্ছে এটা ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এখানে এই ডেফিনেশনটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা এটা মুখস্থ রাখবেন যে ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে কি বোঝো। স্যার সাউন্ড আর একটু ক্লিয়ার হলে ভালোই তো। আপনার সাউন্ড তো সমস্যা নাই মনে হচ্ছে, আমি তো হেডফোন ঠিকমতো কথা বলছি। আচ্ছা, বাকিরা কি ঠিকমতো শুনতে পাচ্ছেন? দেখেন তো। জি স্যার। আচ্ছা, তাহলে ওখানে কোথাও কোনো প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, যাই হোক আমরা একটু খেয়াল করে নিই। ওকে, এখন এই ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য বেশ অনেকগুলো মেথড আছে। এখানে টোটালে আমরা দেখতে পাচ্ছি যে উই ক্লাসিফাই দ্য ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে মেথড হচ্ছে 8টা মেথড। তো আমরা 8টা মেথডের মধ্যে ইনিশিয়ালি 4টা মেথড করব। কোন 4টা? এখানে টোটালে 8টা পয়েন্ট আছে, আমরা 1, 3, 5 এবং 7 এই 4টা টপিক আমরা আপাতত কভার করব। এক নম্বর কি? ইকুয়েশন অফ ভেরিয়েবল সেপারেবল ফর্ম। 3 নম্বর হচ্ছে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। 5 নম্বর হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং 7 নম্বর হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো স্টার্টিং এ আমরা সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা সেটা কোশ্চেন করব। দেখেন এখানে প্রবলেম 1 নামে যে প্রশ্নটা দেওয়া আছে, বলা হচ্ছে সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন 1 plus y square dx plus 1 plus x square dy equal 0 by variable separable method। একটু খেয়াল করে দেখেন মেথডের নাম হচ্ছে কি? ভেরিয়েবল সেপারেবল। তার মানে ভেরিয়েবলকে সেপারেট করতে বলছে। তো সেপারেট করা, যেমন এই প্রশ্নে ভেরিয়েবল কোনটা? x এবং y। ইনফ্যাক্ট এই ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টারে বা কোর্সে আমরা যা পড়াচ্ছি x y টা অল টাইমে ভেরিয়েবল। x y বাদে যেগুলো নাম্বার বা আদার্স a b c d এগুলোকে আমরা কনস্ট্যান্ট নামে পড়ে আসছি। তো সেক্ষেত্রে এখানে ভেরিয়েবল হচ্ছে x and y। তো এই প্রথম যে টার্মটা একটু খেয়াল করেন, 1 plus y স্কয়ারের সাথে dx মাল্টিপ্লাই হয়ে আছে, খেয়াল করে দেখেন। এই ইকুয়েশনগুলো সবসময় হাইলাইট হচ্ছে না, যাই হোক। তাহলে আমরা এই ফার্স্ট লাইনে দেখতে পাচ্ছি 1 plus y স্কয়ারের সাথে dx এবং 1 plus x স্কয়ারের সাথে dy। এখানে দুটো ভেরিয়েবল কিন্তু দুটো মিক্স আপ হয়ে আছে। তো আমাদের কাজ হচ্ছে যেখানে dx থাকবে সেখানে আর y থাকতে পারবে না, আবার যেখানে dy থাকবে সেখানে আর x থাকতে পারবে না। তো যেই টার্মগুলো থাকতে পারবে না ওই টার্মগুলো দিয়ে পুরো লাইনটাকে ডিভাইড করতে হবে। যেমন এখানে থাকতে পারবে না কোন কোন টার্ম? প্রথমটা থেকে 1 plus y স্কয়ার আর দ্বিতীয়টা থেকে 1 plus x স্কয়ার। এই দুটো টার্ম দিয়ে যদি আমি গিভেন লাইনকে ভাগ করি তাহলে আমরা কিভাবে একটু খেয়াল করি। গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন এইটা, ডিভাইডিং দ্য অ্যাবভ ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই 1 plus x স্কয়ার and 1 plus y স্কয়ার উই গেট। তো যদি আমরা এই দুটোর মাল্টিপ্লিকেশন দিয়ে দুটো টার্মকে ডিভাইড করি, প্রথমটা থেকে 1 plus y স্কয়ার কেটে গিয়ে থাকে 1 plus x স্কয়ার, আর দ্বিতীয়টা থেকে 1 plus x স্কয়ার কেটে গিয়ে থাকে 1 plus y স্কয়ার। এখন দেখেন যেখানে x আছে সেখানে কিন্তু আর y নেই, আবার যেখানে y আছে সেখানে কিন্তু x নেই। তাহলে আমাদের যে মেথডের নাম ছিল ভেরিয়েবল সেপারেবল, এখন ভেরিয়েবল কিন্তু সেপারেট করা হয়ে গেছে, অর্থাৎ x এর সাথে y নেই, y এর সাথে x নেই।
তো যখনই ভেরিয়েবল সেপারেট হয়ে যাবে তখন ওই লাইনটাকে ইন্টিগ্রেট করতে হবে, এবং সেই হিসেবে আমরা দুই লাইন পরে লিখেছি। সো ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই ফাইন্ড দ্য ডিজায়ার্ড সলিউশন। ইন্টিগ্রেট করলে ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস x স্কয়ার প্লাস ইন্টিগ্রেশন dy 1 প্লাস y স্কয়ার ইকুয়াল রাইট সাইডে c মানে কনস্ট্যান্ট। এখন আমরা একটা ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, যার ফর্মুলা 1 বাই a tan ইনভার্স x বাই a। তো এখানে a এর জায়গায় কিন্তু 1 আছে, যার কারণে এটা 1 বাই 1 tan ইনভার্স x বাই 1 হওয়ার কথা। তো 1 হলে এগুলা ডিভাইড ফর্মে লিখতে হয় না, সেক্ষেত্রে আমরা সরাসরি লিখবো tan ইনভার্স x, এবং পরেরটা হচ্ছে tan ইনভার্স y। তো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এটা একটা ফর্মুলা। এর ফর্মুলা হচ্ছে এই যে 3 নম্বর লাইন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা দেখেন, tan ইনভার্স x প্লাস y ডিভাইড 1 মাইনাস xy ইকুয়াল কনস্ট্যান্ট। স্যার এখানে আমরা স্যার সিটা কোনখান থেকে নিয়েছি? সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আমরা জানি যে কোন একটা লাইনকে ইন্টিগ্রেট করলে একটা কনস্ট্যান্ট পাওয়া যায়, যাকে আমরা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট নামে পড়ে আসছি, সেই সি হচ্ছে এটা। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স x প্লাস y ডিভাইড 1 মাইনাস xy। এটা হচ্ছে 3 নম্বর লাইন। এখন 4 নম্বর লাইন আমরা করেছি কি, বাম সাইড যা আছে তাই রেখেছি, ডান সাইডে c এর পরিবর্তে tan ইনভার্স a দিয়েছি। আচ্ছা, এটা কেন একটু খেয়াল করবেন। বাম সাইডে যেহেতু tan ইনভার্স আছে, সুতরাং ডান সাইডে একটা tan ইনভার্স নিয়ে আসতে হবে। অর্থাৎ বামে যে ফাংশনটা একাধিকবার থাকবে বা যে ফাংশনটা বেশিবার থাকবে, ওই ফাংশনের মাধ্যমে কনস্ট্যান্টকে লিখতে হয়। যেমন এখানে ডান সাইডে c আছে, c ও কনস্ট্যান্ট, tan ইনভার্স a ও কনস্ট্যান্ট। কিন্তু এই যে ডান সাইডে নোট দেওয়া আছে, লেটিং আরবিট্রারি কনস্ট্যান্ট c ইকুয়াল tan ইনভার্স a। তো দুই পাশে যদি tan ইনভার্স কে আমরা বাদ দিই, তো থাকে কি x প্লাস y ডিভাইড 1 মাইনাস xy ইকুয়াল a। এটাকে পরের লাইনে সাজিয়ে আমরা যা লিখেছি এটাই হচ্ছে তার অ্যাকচুয়াল রেজাল্ট। তো ভেরিয়েবল সেপারেবলের যে কোশ্চেনগুলো, প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে এই ফর্মের এবং এই মেথডের কোশ্চেন। এখানে শুধু ফর্মুলাটা চেঞ্জ আসবে। ফর্মুলা হচ্ছে কি ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার এর ফর্মুলা লাগবে, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার mx এর ফর্মুলা লাগবে, এবং ট্রিগোনোমেট্রিক ফর্মুলা কি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা লাগবে। এই তিনটা ফর্মুলা দিয়ে ভেরিয়েবল সেপারেবলের সব কোশ্চেন। আচ্ছা, প্রবলেম নাম্বার 2 খেয়াল করেন। আগের কোশ্চেনে এখানে ছিল কি 1 প্লাস y স্কয়ার, আর আমার এই প্রশ্নে আছে কি 4 প্লাস y স্কয়ার 4 প্লাস x স্কয়ার। একই কোশ্চেন, 1 এর জায়গায় 4 থাক, 9 থাক, 16 থাক আর 5 থাক, যেই থাক না কেন, ওই সেম ওয়েতেই যেখানে dx আছে সেখানে y এর টার্ম থাকবে না, যেখানে dy আছে সেখানে x এর টার্ম থাকবে না, এবং যে দুটো টার্ম থাকবে না বলছে ওই দুটো টার্ম দিয়ে ডিভাইড করব। হ্যাঁ বলেন। স্যার এই যে হচ্ছে ডিভাইডিং দ্য অ্যাবভ ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা তখন নেটওয়ার্ক প্রবলেমের জন্য বুঝতে পারিনি, আরেকবার একটু যদি বোঝাতেন। কোন লাইনটার কথা বলছেন? স্যার এখানে বোঝালে হবে, সেম প্রবলেম তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। ডিভাইডিং দ্য তাহলে অ্যাবভ। ঠিক আছে, তাহলে যেই টার্মগুলো আমার প্রশ্নে থাকা উচিত না বলছি আমরা, সেটা কি dx এর সাথে y থাকতে পারবে না, dy এর সাথে x থাকতে পারবে না। যে টার্ম থাকতে পারবে না, ওই পুরো টার্মের মাল্টিপ্লিকেশন দিয়ে পুরো লাইনকে ডিভাইড করতে হবে। যেমন এখানে 4 প্লাস y স্কয়ার আর 4 প্লাস x স্কয়ার থাকবে না, সো আমরা এই যে টার্ম দুটো পেয়েছি টার্ম দিয়ে ডিভাইড করে দিব পুরো লাইনকে। ডিভাইড করলে প্রথমটার y 4 প্লাস y স্কয়ার কেটে গিয়ে 4 প্লাস x স্কয়ার থাকবে, দ্বিতীয়টা 4 প্লাস x স্কয়ার কেটে গিয়ে 4 প্লাস y স্কয়ার থাকবে। এখন এই লাস্ট যে লাইনটা পেয়েছি এটাকে আমরা এবার ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করলে পাচ্ছি দেখেন ইন্টিগ্রেশন dx বাই 4 প্লাস x স্কয়ার এবং 4 প্লাস y স্কয়ার। তো 4 কে যদি আমি 2 স্কয়ার লিখি তাহলে এখানকার এই যে সেকেন্ড লাইনটা পাবো। তো সেকেন্ড লাইনের ফর্মুলা কিন্তু কিছুক্ষণ আগেই বলেছি, সেটা কি 1 বাই a tan ইনভার্স x বাই a। এখানে 1/2 tan ইনভার্স x/2 হওয়ার কথা, বা 1/2 tan ইনভার্স y/2 হওয়ার কথা। তো এই 2 টাকে তারা একেবারে তুলে দিয়েছে, সমস্যা নেই, যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু বাম সাইড থেকে কমন নিয়ে ডান সাইডে পার করে দিয়ে তাকে সরাসরি c নামে অ্যাসাইন করেছে, এটা প্রবলেম না। তো 3 নম্বর লাইন দেখেন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y আছে, যার ফর্মুলা 4 নম্বর অ্যাপ্লাই করেছি, করে আমরা ফাইনালি যে রেজাল্ট পেয়েছি সেখানে এই ইনভার্সটাকে ডান সাইডে tan আকারে দিয়ে আমরা a এর মাধ্যমে রেজাল্ট দিয়েছি। এখানেও যদি আমি c এর পরিবর্তে tan ইনভার্স a ধরতাম এবং দুই সাইড থেকে tan ইনভার্স বাদ দিতাম, রেজাল্ট এটাই আসতো, সেম রেজাল্টই আসতো।
তাহলে 1 এর জন্য যেটা হয়েছে 4 এর জন্য সেম ভাবে হবে এবং 9 এর জন্য বা 16 এর জন্য। স্যার এই জায়গায় স্যার আপনার স্যার 10 এর সূত্রটা স্যার কিভাবে বসাইলো বুঝতে পারলাম না। 10 এর সূত্র হচ্ছে কি, এই যে 3 নম্বর লাইন, তাই না? হ্যাঁ এটা 3 হবে কি, নম্বর লাইনটা। এটা হবে 1/2 tan inverse x/2 প্লাস 1/2 tan inverse y/2 ইকুয়াল c। তো দুই জায়গাতেই যেহেতু 1/2 আছে, সেই 1/2 কমন নিয়ে ডান দিকে গুণ করে দিয়ে ওটাকে সরাসরি c বলে নিয়েছে। আমি আগে যে প্রশ্নটা করলাম ওভাবে করলেও হবে, এভাবে করলেও হবে, একই কথা। যেটা বামে থাকবে কমন নিয়ে ডান দিকে পার করে দিলে তো কনস্ট্যান্ট হয়ে গেল। তো কনস্ট্যান্টের ভ্যালু আপনি সি লিখবেন না এ লিখবেন না বি লিখবেন, এটা আপনার ব্যাপার, যা লিখবেন সেটাই হবে। ঠিক আছে? আচ্ছা স্যার। আপনারা ফ্রাইডে ক্লাসগুলো আর মিস করেন না, কারণ গত ক্লাসে আমি বলে দিলাম যে এগুলো আসলে অনলাইনের কন্টেন্ট না। যদিও আজকে অনলাইনে করাচ্ছে জোর করে, কিন্তু এটা আসলে অনলাইনে বোঝানো সো ডিফিকাল্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার দেখেন বলা হচ্ছে সলভ e টু দি পাওয়ার x মাইনাস y ইনটু dx প্লাস e টু দি পাওয়ার y মাইনাস x ইনটু dy ইকুয়াল 0। তো ইনিশিয়ালি দেখেন dx এর সাথে x ও আছে y ও আছে, আবার dy এর সাথে x ও আছে y ও আছে। তাহলে এই dy এর সাথে যে x আছে সেটাকে বাদ দিতে হবে, আবার dx এর সাথে যে y আছে সেটাকে বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার নিয়মটা তো ডাইরেক্ট আমি বাদ দিতে পারি না, আমরা এটা গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনে নিলাম। সূচকের নিয়মে আমরা e টু দি পাওয়ার x মাইনাস y কে ভেঙে লিখতে পারি। কিভাবে সেটা? e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার মাইনাস y। আমরা জানি একই বেজের উপরে একাধিক পাওয়ার থাকলে পাওয়ারগুলোকে আমরা যোগ বিয়োগ আকারে থাকলে তাদেরকে সেপারেট করে গুণ আকারে লিখতে পারি। যেমন x এর উপর একবার যাবে, আবার মাইনাস y এর উপর একবার যাবে, আবার ডান সাইডে y এর উপরে যাবে, মাইনাস x এর উপরে যাবে। এখন সেকেন্ড লাইনে খেয়াল করেন dx এর সাথে x আছে y ও আছে, তাহলে y টাকে বাদ দিতে হবে। সুতরাং e টু দি পাওয়ার মাইনাস y দিয়ে পুরো লাইনকে ভাগ করতে হবে। আচ্ছা, আবার dy এর সাথে y আছে, e টু দি পাওয়ার মাইনাস x ও আছে, তাহলে e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে পুরো লাইনকে ভাগ করতে হবে। যদি ভাগ করে দিই তাহলে ফাইনালি আমাদের যে রেজাল্ট থাকবে সেই রেজাল্ট হচ্ছে e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার x dx e টু দি পাওয়ার y ইনটু e টু দি পাওয়ার y dy, এবং ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে e টু দি পাওয়ার টুয়াইস x প্লাস e টু দি পাওয়ার টুয়াইস y, এক জায়গায় dx এক জায়গায় dy। এখন দেখেন এই যে শুরুর লাইনটা দেখতে পাচ্ছি আমরা, এই লাইনটাই কিন্তু যেখানে x আছে সেখানে y নেই, আবার যেখানে y আছে সেখানে কিন্তু x নাই, তার মানে ভেরিয়েবল সেপারেট করা হয়ে গেছে। ভেরিয়েবল সেপারেট করা হয়ে গেলে এটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে। আমরা সেকেন্ড লাইনে এসে ইন্টিগ্রেট করেছি। আমরা জানি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার mx এর ফর্মুলা 1/m e টু দি পাওয়ার mx। ডিফারেন্সিয়েশনে m বামে বসবে আর ইন্টিগ্রেশনে m ডিভাইড আকারে বসবে, যার কারণে আমরা লিখেছি 1/2 e টু দি পাওয়ার টুয়াইস x প্লাস 1/2 e টু দি পাওয়ার টুয়াইস y ইকুয়াল ডান সাইডে c প্রাইম কে এটা c বা c প্রাইম কনস্ট্যান্ট। আমি আগে বলেছি কনস্ট্যান্ট কে a b c d আপনি যেভাবে ইচ্ছা অ্যাসাইন করেন কোনো সমস্যা নেই। এখন বামের এই হাফটাকে কমন নিয়ে ডান দিকে গুণ করে দিয়ে e টু দি পাওয়ার টুয়াইস x প্লাস e টু দি পাওয়ার টুয়াইস y ইকুয়াল c, এটাই হলো তার রেজাল্ট এবং এটাই ফাইনাল রেজাল্ট। ঠিক আছে? তাহলে আমরা 1 নাম্বার 2 নাম্বার আর প্রশ্ন করলাম হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বারটা সিমিলার ওয়েতে আপনারা করে নেবেন। এখানে e টু দি পাওয়ার x মাইনাস y কে সেপারেট করব, করে x গুলোকে এক জায়গায় নেব, y গুলোকে এক জায়গায় নেব, নেওয়ার পরে বাকিটা করে দেওয়া আছে এখানে। তো আপনারা এই চারটা কোশ্চেন এখান থেকে করবেন, 1 2 এবং 5 6, এই চারটার মতো একটা কোশ্চেন পরীক্ষায় থাকবে। এখন দেখেন আপনাদের বুঝতে কোনো সমস্যা আছে কিনা। কিছু প্রবলেম থাকবে একেবারে 100%। স্যার একটু সমস্যা আছে ওইটা স্যার আপনি একটু ফ্রাইডে আপনারা দেখামু আপনি ইয়া করে দিন। ওকে, সমস্যা না, ফ্রাইডে আমি এটা কভার করে দেব। আচ্ছা, আমাদের এই টপিক শেষ, এর পরের টপিকটা আমরা জাস্ট শুরু করব। আপনারা 1 উইক ধরে এগুলো একটু স্টাডি করেন, করে প্রবলেম যেটা থাকবে সেটা নিয়ে আমরা তারপরে ক্লাসে বলবো। আচ্ছা, আমরা এখন যে লেকচারটা পড়লাম সেটা হচ্ছে 19-20, ঠিক আছে? 19-20 এই লেকচারের পরে 23-24 পড়বো। এর মাঝখানে লেকচারটা আমরা বাদ দিয়েছি। ওই যে শুরুতে বললাম সেপারেবল, তারপরে হোমোজেনিয়াস, তো আমরা হোমোজেনিয়াস করছি। এর আগের লেকচার ছিল 21-22, 21-22টা বাদ,
আপাতত বাদ দিয়েছি, এটা দরকার নেই। আচ্ছা, হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে আমরা কি বুঝি? এই যে এখানে একটা টার্ম আছে দেখেন, বলা হচ্ছে এ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন mdx and dy is said to be homogeneous when it is expressible as the derivative form। এটা যদি হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে কি বুঝি প্রশ্ন হয়, তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে তার অ্যান্সার, একটাই সেন্টেন্স। সেটা কি বলেছে লাস্ট লাইনে, dy dx ইকুয়াল f of y by x। dy dx এর ডিফারেন্সিয়েশন, তাকে যদি আমি y by x আকারে লিখতে পারি, যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি আমি dy dx সমান ফাংশন অফ y by x আকারে লিখতে পারি, তাহলে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন নাম হচ্ছে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আমরা একটা প্রশ্ন দেখি। এক নম্বর প্রশ্ন দেখেন, বলা আছে সলভ, যে অংশটুকু দেওয়া আছে dy dx সমান ডান সাইডে কিন্তু দুই জায়গায় y আছে, x আছে, দুই জায়গাতে y by x নামে দেওয়া আছে। অর্থাৎ x y যেখানেই থাক না কেন সবসময় ওটা y by x আকারে থাকবে, তার উপর পাওয়ার থাকতে পারে, পাওয়ার নাও থাকতে পারে, সেটা ইচ্ছা। যেমন এক নম্বর প্রশ্নে দুই জায়গায় x y আছে, প্রথমটা y by x, দ্বিতীয়টা y by x, তাহলে এই ইকুয়েশনটা হোমোজেনিয়াস ইকুয়েশন। আচ্ছা, দুই নম্বরটা দেখি। দুই নম্বরটা আমরা দেখে বুঝতে পারছি না হোমোজেনিয়াস কিনা, যার কারণে dy dx কে আমরা এই যে উপরে থেকে x স্কয়ার কমন নেবেন, নিচে থেকে একটা x স্কয়ার কমন নিলে দেখবেন এটা y by x ফর্মে চলে আসবে। এটা আমি ক্লাসে দেখিয়েছি যদিও আজকে, আপনারা একটু খেয়াল করবেন যে উপর থেকে x স্কয়ার কমন নেবেন, নিচে থেকে একটা x স্কয়ার কমন নেবেন, নিয়ে সাজায় লিখলে y by x হোল স্কয়ার হবে উপরে, আর নিচে হবে y by x। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কোশ্চেনটা যদি হোমোজেনিয়াস হয় তাহলে y ইকুয়াল vx ধরে নিতে হবে, y ইকুয়াল vx ধরে নিতে হবে। ধরে নিয়ে একে ডিফারেন্সিয়েট করতে হবে, বাম সাইডে ডিফারেন্সিয়েট করলে হবে dy dx, আর ডান সাইডে ডিফারেন্সিয়েট করলে হবে uv ফর্মুলা, v রেখে x কে ডিফারেন্সিয়েট করব প্লাস x রেখে v কে ডিফারেন্সিয়েট করব। তাহলে এই যে এক নাম্বার লাইনের পরে দ্বিতীয় নাম্বার লাইন, যেটা একটু ভালো মতো খেয়াল করেন, y ইকুয়াল vx নিয়েছি কেন, এক নাম্বার ইকুয়েশনটা হোমোজেনিয়াস ইকুয়েশন এই কারণে। তারপরে y ইকুয়াল vx কে আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x, বাম সাইডের ডিফারেন্সিয়েশন হবে dy dx, আর ডান সাইডের ডিফারেন্সিয়েশন uv ফর্মুলা দিয়ে হবে v প্লাস x dv dx। আচ্ছা, এই যে দ্বিতীয় লাইনে যে অ্যানসার গুলো বা ইনফরমেশন পেয়েছি, এটাকে এক নাম্বার লাইনে আমরা বসিয়ে দিই। এক নাম্বার লাইনে বসালে কি পাবো আমরা, dy dx এর পরিবর্তে পাবো v প্লাস x dv dx ইকুয়াল, ডান সাইডে x স্কয়ার বরাবর x স্কয়ার আর y স্কয়ার বরাবর vx বসালে v স্কয়ার x স্কয়ার পাবো, এবং ভগ্নাংশ নিচে হবে 2x ইনটু y, y মানে vx। এখন ভগ্নাংশের উপরের থেকে যদি আমি x স্কয়ার কমন নিই তাহলে হবে 1 প্লাস v স্কয়ার, এবং ভগ্নাংশের নিচে থেকে যদি x স্কয়ার কমন নিই তাহলে হবে 2v, উপরের x স্কয়ার নিচের x স্কয়ার কেটে গিয়ে থাকে 1 প্লাস v স্কয়ার ডিভাইড টুয়াইস v। এখন এই যে বাম সাইডে যে v, তাকে ডান সাইডে পার করে দিয়ে আমরা লসাগু করে ফাইনালি পেয়েছি লাস্ট লাইনে এসেছে এটা। লাস্ট লাইন কি দেখেন, x dv dx ইকুয়াল 1 মাইনাস v স্কয়ার বাই টুয়াইস v। এটা কিন্তু একটা সেপারেবল ইকুয়েশন, আমি চাইলে এখান থেকে খুব ইজিলি x আর v ভেরিয়েবলকে সেপারেট করতে পারি। কিভাবে সেটা, x আর dx কে আমি ডান দিকে পার করে দিয়েছি, আর v এর বাকি টার্মগুলোকে আমি বাম দিকে পার করে দিয়েছি। বাম দিকে পার করে দেখতে পাচ্ছি যে বামে v আছে কিন্তু x নাই, ডানে x আছে কিন্তু v নাই, তার মানে এটা একটা সেপারেবল ইকুয়েশন। এন্ড সেপারেবল ইকুয়েশন যদি হয় তো তার যে রেজাল্ট সেটা তো আমরা অলরেডি আগের লেকচারেই দেখলাম, 19-20 লেকচারেই তো আমরা সেপারেবল কমপ্লিট করলাম। তো সেই ফর্মুলা মোতাবেক আমরা যদি এখানে ক্যালকুলেট করি, ইন্টিগ্রেট করব সরাসরি, ইন্টিগ্রেশন টুয়াইস v বাই 1 মাইনাস v স্কয়ার dv ইকুয়াল ইন্টিগ্রেশন 1 বাই x dx। তো একটা ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন ভগ্নাংশের উপরে হবে ডেরিভেটিভ ফর্ম, ভগ্নাংশের নিচে হবে ফাংশন। তাহলে ফাংশনটা এমন যে ইন্টিগ্রেশন f ডেরিভেটিভ অফ x ডিভাইড f অফ x ইনটু dx, এর রেজাল্ট হচ্ছে ln x, ln f অফ x। তাহলে এটা কিভাবে লিখছি আমরা, 1 মাইনাস v স্কয়ার কে যদি ডিফারেন্সিয়েট করি রেজাল্ট হবে মাইনাস টুয়াইস v। তো আমার আগের লাইনে কিন্তু মাইনাস নেই, এইজন্য আমি বামে একটা মাইনাস দিয়ে মাইনাস টুয়াইস v করে নিয়েছি। নিয়ে দেখতে পাচ্ছি নিচেরটা যদি হয় ফাংশন তাহলে উপরেরটা তার ডিফারেন্সিয়েশন, সুতরাং রেজাল্ট হবে ln
1 মাইনাস ভি স্কয়ার। আর 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x, যার জন্য আমরা দিচ্ছি ln x। এবং যেহেতু এই দুটো জায়গায় আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে ln পেয়েছি, সুতরাং এর যে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, সেটাকেও কিন্তু আমরা ln এর মাধ্যমে এক্সপ্রেস করে দিয়েছি। নেওয়ার পরে এই সবগুলো টার্মকে আমরা একবার এক পাশে পার করে নিয়ে দেন ভি এর পরিবর্তে y/x বসিয়েছি। আচ্ছা, কিভাবে ভি এর পরিবর্তে বসালাম দেখেন, ভি যদি y এর y যদি vx হয়, তো ভি নিশ্চয়ই y/x হবে। এই জন্য এই হোমোজেনাস কোশ্চেন সলভ করতে গিয়ে লাস্ট লাইনে যখন রেজাল্ট চলে আসবে, তখন ভি এর পরিবর্তে আবার y/x বসাবো। তো আপনারা আগামী ক্লাসে আসার আগে এই হোমোজেনাসের 2 নম্বর প্রশ্ন সহকারে আরো কয়েকটা প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি। 1, 2, দুইটা, তারপর এখানে আছে 5 নাম্বার, 3টা, এবং লাস্টে মেবি একটা কোশ্চেন আছে, এটা 17 নম্বর কোশ্চেন। হ্যাঁ, 17 নম্বর কোশ্চেন। তাহলে এখান থেকে 4টা কোশ্চেন আপনারা দেখে আসবেন। প্রশ্ন নাম্বার 1, 2, 5 এবং 17, এটা হচ্ছে হোমোজেনিয়াসের। আর সেপারেবলের পড়েছে কি 1, 2, তারপর কত বললাম, 5 এবং 6 না? 5, 6 বলেছে নাকি? হ্যাঁ স্যার, 1, 2, 5, 6। হ্যাঁ, তাহলে এই দুটো টপিকের যে 8টা প্রশ্ন, এই 8টা প্রশ্ন আপনি যতটুকুই বুঝেন না কেন, বারবার প্র্যাকটিস করে আগামী ফ্রাইডে ক্লাসে আসবেন। তাহলে আপনার মূল প্রবলেমটা কোন জায়গায় সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন, এবং আমিও খুব দ্রুত অ্যানসারটা দিতে পারবো। তো আজকে আর এটা কন্টিনিউ না করি, আপনারা কেমন বুঝতেছেন সেটা আমি অলরেডি জানি। তো যার জন্য আর খুব বেশি সময় আমরা এই ক্লাসে দিচ্ছি না আজকে। হ্যাঁ, আগামী ক্লাস আমাদের আগামী ফ্রাইডে, এবং পরবর্তী অনলাইন আছে, অনলাইন ক্লাস আমরা দেব না, ক্লাসে বলেই দিয়েছি এটা আমরা, তাই না? তো পরবর্তী যে কটা উইক আছে আমরা শুধু ফ্রাইডে ক্লাসগুলো করব। প্রয়োজন হলে আমি অনলাইনের কথা আমি নিজেই বলতে পারি। স্যার আমাদের কি কি লেকচার করালেন একটু বলেন, যদি বলেন তাহলে ভালো হয়, আমরা কপি করব। এইভাবে বুঝতেছি না। লেকচার পড়াইলাম হচ্ছে আপনাদের, এটা 23-24 তো মাত্র পড়াইলাম, এরপরে 19-20 পড়িয়েছি, তারপরে হচ্ছে 17-18 পড়িয়েছি। ঠিক আছে? আমাদের আর কি কি পড়াবেন, মানে কয়টা লেকচার বাকি আছে? যদি সব লেকচার গুলো বলেন তাহলে সবগুলো একসাথে কপি করব। সবগুলো কপি করতে গেলে আপনার অনেক হয়ে যাবে। আমি যে যে প্রশ্নগুলো বলছি শুধু এগুলো কপি করেন। যেমন এই যে মাত্র যে প্রশ্নগুলো পড়ালাম, আমি লাস্টে 17 নম্বর, এর মাঝখানে প্রশ্নগুলো আমার দরকার নেই, এগুলো আপনি কেন কপি করবেন? আর যদি মনে করেন যে আমি কপি করতে চাই, তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি কোন কোন লেকচারগুলো আমরা নরমালি করতে চাই। 17-18 পড়লাম, 19-20 পড়লাম, এরপরে 23-24 আমরা অলরেডি আজকে পড়লাম, 23-24 পরে 25-26 আমরা পড়বো, 25-26, 27-28। তো 25-26, 27-28 এগুলো তো অনেকগুলো প্রশ্ন আছে, এতগুলো আপনাদের লাগবে না। যার কারণে পুরো শীটটা যদি কপি করতে চান, তাহলে এটা হয়তো অনেকগুলো আপনাদের শুধু শুধু ইউজলেস কপি করা লাগতে পারে। তো এই হলো লেকচার, আমি যা যা বললাম আপাতত এগুলোই। তো ঠিক আছে, আপনারা ভালো মতো প্রিপারেশন নেন। আর আপনাদের শেয়ার কি আছেন? জি স্যার। আচ্ছা, এই যে যারা আইডি গুলো দিচ্ছে এগুলো নিয়ে আমাকে একটু আগামী ফ্রাইডে তো দিয়ে দিবেন। হ্যাঁ, আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা নিয়ে নেবেন এগুলো। তো ঠিক আছে, আমি লিভ নিয়ে নিলাম, আপনাদের সবকে হয়ে গেলে ক্রস করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।